হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিকের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটির নাম হচ্ছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার। এই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্ন উত্তরগুলি আলোচনা করব, যেটি তোমাদের আগত পরীক্ষায় আসবে। ভিডিওটি শুরু করার আগেই বলি, এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় অনেকগুলি কোয়েশ্চেন আসবে, তাই এই চ্যাপ্টারের সমস্ত কোয়েশ্চেন তোমরা ভালোভাবে দেখে যেও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম আলেখ্য ও ত্রিবেণী। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর কী ছিল? কবি দ্বিজেন্দ্রলাল রায়ের কবিতার মূল সুর ছিল দেশাত্মবোধ। নেক্সট, বিশেষ্যকে বিশেষণ করতে হবে। তো মলিন হচ্ছে বিশেষণ এবং এর বিশেষ্য হয়ে যাবে মালিন্য, মলিনতা। মধুর হচ্ছে বিশেষণ, এর বিশেষ্য হয়ে যাবে মাধুর্য, মধুরতা, মাধুরী। আসীন হচ্ছে বিশেষণ এবং এর বিশেষ্য হয়ে যাবে আসন। দিন হচ্ছে বিশেষণ এবং এর বিশেষ্য হয়ে যাবে দৈন্য। প্রণত হচ্ছে বিশেষণ এবং এর বিশেষ্য হয়ে যাবে প্রণতি। নেক্সট, আমাদেরকে কিছু শব্দ দিয়েছে যেগুলিতে উপসর্গ যোগ আছে, তো আমাদেরকে সেই শব্দগুলি থেকে উপসর্গটি আলাদা করতে হবে। যেমন উপনিবেশ থেকে উপসর্গ হচ্ছে উপ। নেক্সট, অশোক থেকে উপসর্গ হচ্ছে অ। আলোক থেকে উপসর্গ হচ্ছে আ এবং প্রণত থেকে উপসর্গ হচ্ছে প্র। নেক্সট, বাক্যগুলি থেকে উদ্দেশ্য বিধেয় ভাগ করতে হবে। তো প্রথম বাক্য হচ্ছে, কেন গো মা তোর মলিন বেশ। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে মা তোর বেশ এবং বিধেয় কেন গো হয় মলিন। অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে অশোক এবং বিধেয় যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধি শেষ। নেক্সট, একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে একদা যাহার বিজয় সেনানী এবং বিধেয় হচ্ছে হেলায় লঙ্কা করিল জয়। ন্যায়ের বিধান দিল রঘুমণি। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে রঘুমণি এবং বিধেয় হচ্ছে ন্যায়ের বিধান দিল। নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর। এখান থেকে উদ্দেশ্য হচ্ছে নবীন গরিমা এবং বিধেয় হচ্ছে ভাতিবে আবার ললাটে তোর। নেক্সট, কবিতা থেকে একই রকম অর্থযুক্ত শব্দ খুঁজে বের করতে হবে। প্রথম শব্দ হচ্ছে গৌরব থেকে গরিমা, সুর থেকে তান, মুক্তি থেকে মোক্ষ, নতুন থেকে নবীন, জলধি থেকে অর্ণব। নেক্সট, আমাদেরকে কয়েকটি ব্যক্তির নাম দিয়েছে, তাদের সম্পর্কে কিছু লিখতে হবে। তো প্রথম হচ্ছে বুদ্ধ। প্রাচীন ভারতের বিখ্যাত দার্শনিক ও বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিল গৌতম বুদ্ধ। 480 খ্রিস্টাব্দে নেপালের লুম্বিনী নগরে জন্মগ্রহণ করেন। তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করে সারা পৃথিবীতে প্রেম ও সম্প্রীতির বাণী প্রচার করেছিলেন। নেক্সট, রঘুমণি। তো শ্রী চৈতন্যদেবের সময়ে রঘুমণি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। ইনি ন্যায়শাস্ত্রে সুপণ্ডিত ছিলেন। নিমাই। বাংলায়, এটা ঠিক করে নিও, এখানে বৈষ্ণব হবে। বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচারে নিমাই ও চৈতন্যদেবের ভূমিকা অপরিসীম। ব্রাহ্মণ, চণ্ডাল, শূদ্র সমাজের যে কোনো ধর্ম ও বর্ণের মানুষ মাত্রেই হরির নাম কীর্তন করার অধিকারী, এই কথা তিনিই প্রচার করেন। চৈতন্যদেব জাতিভেদ, বর্ণভেদ মানতেন না। নেক্সট হচ্ছে চণ্ডীদাস। মধ্যযুগের অন্যতম জনপ্রিয় কবি ছিল চণ্ডীদাস। চণ্ডীদাস নামের অনেক কবির সন্ধান এ যুগে পাওয়া যায়, যেমন বড়ু চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। বড়ু চণ্ডীদাস যার নাম, তিনি বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে রচনা করে? বড়ু চণ্ডীদাস। এবং তিনি কি ছিলেন? তিনি কবি ছিলেন। নেক্সট, কবি দেশকে কি নামে সম্বোধন করেছেন? কবি দেশকে জননী, ধাত্রী, মা, দেবী, সাধনা, স্বর্ণ ইত্যাদি নামে সম্বোধন করেছেন। কেন গো মা তোর মলিন বেশ। মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? তাকে মা বলা হয়েছে কেন? কবি দ্বিজেন্দ্রলাল রায় মা বলতে দেশমাতা ভারতবর্ষকে বুঝিয়েছেন। মা যেমন আমাদের ধারণ করেন, রক্ষা করেন, ঠিক তেমনি দেশ জননীও তার সন্তানদের আগলে রাখেন, তাদের সুরক্ষা ও আশ্রয় দান করেন। এই কারণে কবি তাকে মা বলে সম্বোধন করেছেন। মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন?
দেশমাতার বেশ মলিন ও কেশ রুক্ষ, তার কারণ তিনি এখন পরাধীন। অত্যাচারী শাসকদের শোষণে তার গৌরব ও সমৃদ্ধি লোপ পেয়েছে। অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিল। অশোক গান্ধার প্রদেশ থেকে দক্ষিণ ভারত পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিলেন। অর্ধজগৎ ভক্তিপ্রণত চরণে যার। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন, কার চরণে তা প্রণত হয়েছে? অর্ধজগৎ বলতে সারা বিশ্বের অর্ধেক অংশের কথা বোঝানো হয়েছে। অর্ধজগৎ গৌতম বুদ্ধের চরণে প্রণত হয়েছে। যুদ্ধ করিল প্রতাপদিত্য। প্রতাপদিত্য কে ছিলেন? তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? প্রতাপদিত্য ছিলেন বাংলাদেশের বিখ্যাত 12 ভূঁইয়া বা 12 জন রাজার একজন। যশোর খুলনার বিস্তৃত অঞ্চলে তার সাম্রাজ্য বিস্তৃত ছিল। প্রতাপদিত্য মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করে বঙ্গদেশে তাদের আধিপত্য বিস্তার রুখেছিলেন। ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? আমরা বলতে পরাধীন ভারতের নাগরিকদের কথা বোঝানো হয়েছে। আমরা নিজেদের ধন্য বলে মনে করব তখন যখন প্রত্যেক বীর প্রতাপদিত্য, চৈতন্যদেব, চণ্ডীদাস কিংবা সম্রাট অশোক বা গৌতম বুদ্ধের আদর্শকে ঠিকমতো অনুসরণ করতে পারব। নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? নবীন গরিমা ললাটে ফুটে উঠবে যখন দেশমাতার 30 কোটি সন্তানেরা মিলে তাদের জননীর হারানো গৌরব ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ, দৈন্য, লজ্জা দূর করতে পারি? 30 কোটি জনগণের মিলিত চেষ্টায় দেশ জননীকে পরাধীনতা থেকে মুক্তি দিয়ে তা করা সম্ভব। যদিও মাত্র দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আঁধার ঘিরে আছে? দেশমাতা ও বঙ্গমাতা উভয়ে তখন ছিলেন পরাধীন। অত্যাচারী বিদেশি শাসকদের শোষণে ভারতবর্ষের ঐশ্বর্য ও গৌরব হারিয়ে গিয়েছিল। বদলে অন্ধকারপূর্ণ অন্যায় ও অত্যাচারের রাজত্ব বিস্তৃত হয়েছিল। ভারত মাতাকে কবি দেবী সাধনা বলে সম্বোধন করেছেন। তিনি পবিত্রতার প্রতীক, কিন্তু অশুভ শক্তির শোষণে বঙ্গজননীকে ঘিরে ধরেছে ঘন অন্ধকারের বলয়, এমনটাই কবির ধারণা। ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমনি দিয়েছিলেন ন্যায়ের বিধান। 12 ভূঁইয়া একজন হলেন প্রতাপদিত্য। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ। তার কীর্তি গান্ধার থেকে জলদি অবধি প্রসারিত। সম্রাট অশোকের। বুদ্ধদেব বিশ্বে কিসের বাণী প্রচার করেন? গৌতম বুদ্ধ বিশ্বে মুক্তি ও মোক্ষ লাভের বাণী প্রচার করেন। 30 কোটি জনতার মিলিত কণ্ঠ কিসের ডাক দেয়? 30 কোটি জনতার মিলিত কণ্ঠ আমাদের দেশ বলে ডেকে ওঠে। বঙ্গমাতার নয়ন কেমন? বঙ্গমাতার নয়ন শুকনো। কবি দ্বিজেন্দ্রলালের গান কি নামে পরিচিত? কবি দ্বিজেন্দ্রলালের গান দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত। কার কীর্তি গান্ধার হতে জলদি শেষ পর্যন্ত বিস্তৃত? সম্রাট অশোকের কীর্তি গান্ধার হতে জলদি অবধি বিস্তৃত। রঘুমনি কিসের বিধান দেন? রঘুমনি ন্যায়ের বিধান দেন। বঙ্গবাসীর সামুদ্রিক বাণিজ্য বিস্তারের ভাবনা বঙ্গ আমার জননী আমার কবিতায় কোন পঙ্গতিতে ফুটে উঠেছে? বঙ্গবাসীর সামুদ্রিক বাণিজ্যের বিস্তারের ভাবনা দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতার একদা যাহার অর্ণব পোত প্রমিল ভারত সাগরময় পঙ্গতিটিতে ফুটে উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কবি বিজয়চন্দ্র মজুমদারের পরামর্শে দ্বিজেন্দ্রলাল তার কবিতায় এই অংশটি যুক্ত করেন। কোন বিপ্লবীর কারামুক্তির পর তার অভ্যর্থনা সভায় দ্বিজেন্দ্রলালের বঙ্গ আমার জননী আমার কবিতাটি গান হিসেবে পরিবেশিত হয়? দেশবরেণ্য বাগ্মী বিপ্লবী বিপিনচন্দ্র পালের কারামুক্তির পর তার অভ্যর্থনা সভায় ইভিনিং ক্লাবের সভ্যদের দ্বারা প্রকাশিত দ্বিজেন্দ্রলালের বঙ্গ আমার জননী আমার কবিতাটি গান হিসেবে পরিবেশন করেন। দ্বিজেন্দ্রলাল রায় তার কোন নাটকে বঙ্গ আমার জননী আমার গানটি যুক্ত করতে চেয়েছিলেন? দ্বিজেন্দ্রলাল রায় তার নূরজাহান নাটকের প্রথম অভিনয়ের পরেই নাটকের যে অংশে নূরজাহান বঙ্গদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সেখানে গানটি ট্রামের বাদ্যধ্বনি সহযোগে রাখতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। কেটে যাবে মেঘ। কোন মেঘ কিভাবে কেটে যাবে? আকাশে জমা ঘন কালো মেঘ আমাদের দুর্যোগ বা ঝড়ের সংকেত এনে দেয়। তেমনি দেশ ও জাতির পরাধীন জীবনে অত্যাচারী শাসকের শোষণ বিপদের আভাস বয়ে নিয়ে এসেছিল। ভারত জননীর গৌরব মুছে গিয়েছিল। দেশমাতা বঙ্গমাতার এই করুণ অবস্থা বদলাতে কবির মতে সমস্ত দেশবাসীকে এগিয়ে আসতে হবে। তাদের মিলিত অংশগ্রহণেই দুরবস্থা ও দৈন্যের এই কালো মেঘ কেটে যাবে বলে তিনি মনে করেন। কেন গো মাতর ধুলাই আসন, কেন গো মাতর মলিন বেশ,
দেশ জননীর এই দৈন্যদশার কারণ কি বলে তোমার মনে হয়? ভারতবর্ষ তখন পরাধীন। সেখান থেকে গৌতম বুদ্ধ মুক্তিলাভের বাণী প্রচার করা শুরু করেছিলেন। সেখানে আজ অত্যাচারী শাসকেরা থাবা বসিয়েছে। পরাক্রমী সম্রাট অশোকের কীর্তিও সকলে যেন ভুলতে বসেছে। ন্যায়, আদর্শ সব কিছু যেন মুছে গিয়েছে। সব মিলিয়ে বিদেশি ব্রিটিশ শাসকদের শোষণে মাতার দশা শোচনীয় রূপ নিয়েছিল। তাই কথা বলা হয়েছে। এই ছিল আজকের কবি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত বঙ্গ আমার জননী আমার পাঠ্য থেকে সমস্ত প্রশ্ন উত্তর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে নিশ্চয় জানিও। সাথে সাথে তোমরা আর কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটিও কমেন্ট করে দিও। See you in my next video. Till then, thank you for watching.